আমরা ধীরে ধীরে এগোলাম রাজবাড়ির দিকে। প্রকাণ্ড ফটকের একাংশ ভেঙে যাওয়ায় আমাদের ঢুকতে খুব একটা অসুবিধা হলো না। গেটের দুই পাশে দুটো ভাঙা সিংহের মূর্তি দেখে বোঝা যায় যে এককালে এই বাড়ির যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। চারিদিক আগাছায় ভরা, উঠোনে একটা বড় ফোয়ারা, আর তার উপর একটা পরী ভাঙা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আমরা তাড়াতাড়ি বারান্দায় উঠে দাঁড়ালাম। এই বাড়িতে কেউ থাকে বলে তো মনে হয় না। কে বলেছে এই বাড়িতে লোক থাকে না? কুসুমপুর রাজবাড়ি কত লোকের আপ্যায়ন করেছে, আর আপনারা তো মোটে 3 জন। হঠাৎ করে একজন লোক বেরিয়ে এসে কথাগুলো আমাদের উদ্দেশ্যে বলে। তিনজনে চমকে উঠলাম। হঠাৎ করে অন্ধকারে গা মিশিয়ে লোকটা যে কোথা থেকে উদয় হলো তা আমরা কেউই বুঝতে পারলাম না। ওরা খেয়াল না করলেও আমি দেখেছি বাড়ির কোনো দরজাই খোলা হয়নি। আমরা বেশ অবাক হয়ে গেছি দেখে লোকটা একটা বাঁকা হাসি দিয়ে বলল, আপনাদের মতো কত লোক আসে, কেউ পথ ভুলে, আবার কেউ কেউ তো শখের জন্য আসে। আমাদের রাজবাড়ির দরজা সবার জন্য সব সময় খোলা। খেয়াল করে দেখলাম লোকটার হাতে একটা বড় লণ্ঠন। সময় বেশি না হলেও বৃষ্টির কারণে আকাশের মুখ গোমড়া, চারিদিকে একেবারে অন্ধকার নেমে এসেছে। এখন তো আবার মাঝে মাঝে কাঁকড়া বিছের মতো আকাশের গায়ে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে। সেই আলোয় কয়েক মুহূর্তের জন্য চারিদিক পরিষ্কার দেখলাম। একটা ধ্বংসস্তূপের মধ্যে যেন বাড়িটা নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করছে। আসুন, ওপরের তলার দুটো ঘর পরিষ্কার আছে, দেখুন কোনটা পছন্দ হয়। হাত পা ধুয়ে বসুন, খাবার পাঠিয়ে দিচ্ছি। আমরা তিনজন একে অপরের মুখের দিকে তাকালাম। লোকটা সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলে আমি মৃণালকে টেনে বললাম, এই লোকটা কিভাবে জানলো যে আমরা এখানে রাতে আশ্রয় নিতে এসেছি? আর একটা বিষয় খেয়াল করেছিস? কোন বিষয়? দরজা খুলল না, অথচ লোকটা উদয় হলো কোথা থেকে? শুভেন্দু আর লোকটা অনেকটাই এগিয়ে গিয়েছিল। আমি আর মৃণাল পিছনে দাঁড়িয়ে কথা বলছি। শুভেন্দু ওইখান থেকে চিৎকার করে বলল,